হাই এভরিওয়ান। এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা 25। এর আগের যে সমস্ত পর্বগুলো রয়েছে সেগুলো সবই আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো। তো এদিক ওদিক আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে আসছি। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। মিথ্যের প্রাচীরে ঢাকা বিধ্বংসী এক গোলকধাঁধা, মাঝখানে উদ্ভ্রান্ত প্রতীকের ন্যায় আটকা পড়ে আছে গডফাদার খ্যাত ড্যানিয়েল হ্যারিসন। ঈর্ষা আর প্রতিহিংসার দাবানলে দিনরাত জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে তার ব্যতিগ্রস্ত মস্তিষ্ক। ড্যানিয়েলের দৃঢ় বিশ্বাস এরিস ইভান এত সহজে কারোর সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারে না। এটা অসম্ভব। তার মানে কি সে ব্লাড ডায়মন্ডের আশা ছেড়ে দিয়েছে? কিন্তু এটা তো আরও আগে অসম্ভব, কারণ এরিস যেটা একবার চায়, ঈগলের মতো হাজার ক্রোশ দূরত্বে থাকলেও সেটা ছোঁ মেরে নিয়ে নেয়। সেখানে একই চুক্তিতে বারবার লক্ষ্যচ্যুত হওয়ার কারণটা কি? কেনই বা এরিসের এমন আচরণ ব্যতিক্রম সিদ্ধান্ত? তাহলে কি এরিস অন্য কোনো কৌশল অবলম্বন করতে চাইছে, নাকি? ভাবনার অতলে ডুবে যেতে যেতে সকল প্রশ্নের একটাই যোগসূত্র খুঁজে পেল ড্যানিয়েল, আর তা হলো একটা সাধারণ বাঙালি মেয়ে। এরিসের বারবার সিদ্ধান্তের বদল, কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাজ্ঞাপন, আর শেষমেশ 100 মিলিয়ন রুবেলের বিশাল গরমিল, সব কিছু ওই একটা মেয়েকে ঘিরে। মেয়েটা যদি এরিসের ব্যক্তিগত স্লাট হয়েও থাকে, তাও একটা সাধারণ স্লাটের জন্য এত কিছু কোনো কেন করবে এরিস ইভান? সে তো কখনো কারোর প্রতি দয়া দেখায় না, আর না তো নিজের স্বার্থের বাইরে গিয়ে কাউকে এতটা গুরুত্ব দেয় কোনো দিন। তাহলে এই মেয়েটাই কেন? একটা সাধারণ মেয়ের জন্য এরিসের এহেন আকস্মিক পরিবর্তন দ্বিধাগ্রস্ত করে তোলে ড্যানিয়েলকে। না চাইতো বারবার ওই মেয়েটাকে নিয়ে ভাবতে বাধ্য হয় সে। চোখের সামনে এনে ছিঁড়ে খুঁড়ে বের করে আনতে ইচ্ছে করে মেয়েটার লুকায়িত সব গোপন রহস্য। কোন দেশের জাদুকরনি সে? কী বা আশ্চর্য লুকিয়ে আছে তার মাঝে? কেন মেয়েটার তুলনায় চারিপাশের সব কিছু এত মূল্যহীন? এরিস ইভান যে মেয়ের জন্য 100 মিলিয়ন অনায়াসে বিলিয়ে দিতে পারে, পায়ে ঠেলে দিতে পারে ব্লাড ডায়মন্ডের মতো দুর্লভ রত্নখণ্ড, সেই মেয়েকে তো ড্যানিয়েলের কবজাবন্দি হতেই হবে। সেটা হোক আজ কিংবা কাল, তাও যে কোনো মূল্যে মেয়েটার ওর চাই। নির্ঘুম ক্রূর মস্তিষ্কটা জুড়ে প্রশ্নের সমাহার। একের পর এক রহস্যের জটিলতা ভেদ করে গন্তব্যে পৌঁছানো মুশকিল। সহসা চিন্তায় ভারী হয়ে আসা মস্তিষ্কটা শূন্যে এলিয়ে দিয়ে দুচোখ বন্ধ করে আরামকে দাঁড়ায় তুলছে ড্যানিয়েল। ঠিক সেই সময় টৌকা পড়ার ঠক আওয়াজ হলো দরজায়। কে এসেছে জানার আগ্রহ দেখালো না সে। অগত্যা ভাবলে সেই নিরেট কণ্ঠে ভেতরে প্রবেশের অনুমতি দিল নির্দ্বিধায়। কামিন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ শুকনো অবস্থায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একজন গুপ্তচর। তার চালচলন সুবিধার নয়। বিমর্ষ নতজানু মুখমণ্ডল দেখে মনে হচ্ছে বিশেষ কোনো কিছু নিয়ে শঙ্কিত সে। লোকটা ভয়ার্থ কদম ফেলে সামনে এগোলো খানিক, অতঃপর আড়ষ্ট কণ্ঠে জানালো, কিছু দুঃসংবাদ ছিল। আপডেট? আরামকে দাঁড়িয়ে দুলতে দুলতে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল। জড়সড় হয়ে দাঁড়িয়ে শুষ্ক একটা ঢোক গিলে লোকটা। ইনফরমেশন অনুযায়ী আমরা ক্লাব থেকে মেয়েটার পিছু নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা এরিস ইভান নিজেই ড্রাইভ করছিল, তাই তার সঙ্গে গতিপথের কৌশল পেরে ওঠা যায়নি। আর অতঃপর যখন জঙ্গলের পথ ধরে পেন্ট হাউসে অ্যাটাক করার পরিকল্পনা করলাম, সেখানেও ব্যাপক সুরক্ষা তৈরি করে রেখেছে পাইথন লিডার। কেবল গার্ডস নয়, একদল সাদা নেকড়ে রেখে দিয়েছে জঙ্গলের প্রবেশদ্বারে, যারা দিনরাত 24 ঘন্টা একধারে পেন্ট হাউসের পাহারায় কার্যরত। আমাদের লোকেরা পাইথন প্যারাডাইসের গার্ডসদের সঙ্গে লড়তে জানলেও যথাযথ কৌশল এবং আত্মবিশ্বাসের অভাবে ওই হিংস্র লকলকে উল্ফগুলোকে ধরাশায়ী করতে অক্ষম হয়েছে। তাদের সামনে মেটালিক অস্ত্রগুলো কোনো কাজেই আসেনি। একের পর এক আকস্মিক আক্রমণ পরাস্ত হয়েছে সকলে। ফলস্বরূপ নেকড়েদের কবল থেকে একজন গার্ডসও জীবিত ফিরে আসতে পারেনি আর। তাহলে তুমি এখানে কি করছো? এত বড় একটা গোপনীয় মিশনে দফা হয়ে যাওয়ার পরেও নিশ্চল ভাবলেশীন কণ্ঠে প্রশ্ন করল ড্যানিয়েল। লিডারের এহেন প্রশ্ন শুনে আতঙ্কে ধরফড়িয়ে ওঠে লোকটা। গলার মাঝে আটকে থাকা সংশয়টুকু আড়াল করে জোর হস্তে কাকতি স্বরে বলে, মাই লর্ড, একটা সুযোগ দিন, শুধু একটা। এবার আর সূক্ষ্ম খামতিটুকু অবশিষ্ট রাখবো না। আমি নিচে গিয়ে তুলে নিয়ে আসবো ওই মেয়েটাকে। লোকটার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল ড্যানিয়েল। আরামকে দ্বারা ছেড়ে স্ফীত হয়ে পায়ে এগিয়ে আস্তে আস্তে বলল, কোথাও শুনেছ মাফিয়ারা কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয়? এ পর্যন্ত যেই দুর্বলতার কাছে বর্ষতা স্বীকার করে সেকেন্ড চান্স দিয়েছে সেই ধ্বংস হয়েছে। ড্রাগন হান্টার কি এতটাই বোকা মনে হয় তোমার? ড্যানিয়েলের দ্রুত কথার গাম্ভীর্য স্পাই লোকটাকে অযাচিত আতঙ্কে কম্পিত করে তোলার জন্যই যথেষ্ট। সে থরথরিয়ে কাঁপছে।
বাষ্পীয় জলীকণিকার ন্যায় ঘামের তোড়ে ভিজে উঠেছে তার সমস্ত শরীর। সেভাবে ভয়ত ঢোক গিলে হাত জোড়ো করে কিছু একটা বলতে চাইল ফে। ওর মুখে থেকে টু শব্দ বেরিয়ে আসার আগেই গর্জন করে আদেশ করলো ড্যানিয়েল, নীল ডাউন। কথার ক্ষুব্ধতা আঁচ করতে পেরে কয়েক সেকেন্ডের মাঝেই হাঁটু ভাঁজ করে নতজানু হয়ে মেঝেতে বসে পড়ল লোকটা। দ্বিতীয়বার কথা বলার সাহস করে উঠতে পারল না আর। এপাশ ওপাশ ঘাড়ে ফোটানোর মটমট আওয়াজ ভেসে এলো বিপরীত দিক থেকে। অতঃপর কয়েক সেকেন্ডের মাথায় একটা দ্বিখণ্ডিত ছিন্ন মস্তক চোখের সামনে ছিটকে পড়ল তকতকে শপথ মেঝেতে। ঝুপঝুপ করে বেরিয়ে আসা তাজা রক্তস্রোত বন্যার মতো ভেসে গেল পুরো ঘর। অগত্যা কামরার সামনে পাহারারত গার্ডসগুলোর পা ভিজে ওঠে অযাচিত তরল পদার্থের স্পর্শে। শুকনো মেঝেতে হঠাৎ পানীয়ের উপস্থিতি টের পেয়ে কৌতূহলবশত মাথা নুইয়ে পায়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিপাত করে তারা। সঙ্গে সঙ্গে ভেতরের ঘটনা আঁচ করতে পেরে একই যোগে শরীর শিউরে ওঠে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করলো তাদের। দিশাহীন আতঙ্কের আতর্কিত ছাপ সুপুষ্ট হলো দুজনার মুখমণ্ডলে। তবে মুখ খুলে রাগ করার সাহস পেল না কেউ আর। ভয়ের তো ঢোক গিলে বিনা বাক্যে চোকাচুকি করলো কেবল। স্পাইটার বিভৎস শরীরের দু অংশ ভেঙে চুরে ছড়িয়ে রয়েছে ঘরের দুই প্রান্তে। সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে ভেজা টিস্যুর সাহায্যে নিজের রক্তাক্ত মুখমণ্ডল পরিষ্কার করায় ব্যস্ত ড্যানিয়েল। পাইথন লিডারের সঙ্গে হেরে যেতে যেতে উদ্ভ্রান্ত সে। চাইলেও ভেতর থেকে ক্রোধ দামানো মুশকিল। ঠিক এমন সময় আঠালো রক্তস্রোত ভেঙে হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কির ভারী নিঃশ্বাসের শব্দ পেয়ে ঘাড় ঘোরায় ড্যানিয়েল। চোখ মুখে বিশেষ কপটতা ধরে রেখে নির্বিঘ্নে বলে, আপাতত কোনো নেগেটিভ নিউজে আগ্রহ নেই, পরে এসো। হাঁপাতে হাঁপাতে রক্তাক্ত ধাতব অস্ত্রটির দিকে এক পল নজর দিল ফ্র্যাঙ্কি। অতঃপর শুষ্ক ঢোক গিলে ড্যানিয়েলকে ধাতস্থ করে বলল, নিউজটা নেগেটিভ নয় মাই লর্ড। আই হোপ এটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করবে। সরল কপাল কিঞ্চিত বেঁকে গেল ড্যানিয়েলের। সে কৌতূহলী স্বরে বলল, কি বলতে চাইছো? সেদিন ক্লাবের ওই নতুন স্লাটটা, যাকে কিনা 100 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছিলেন পাইথন লিডার, ওই মেয়েটার আসলে টমেটো প্রিন্সের বর্ণনাকৃত ব্লু আইড, যার জন্য ব্লাড ডায়মন্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে এরিস ইউভান। ফ্র্যাঙ্কিকে হাতের ইশারায় থামিয়ে দিল ড্যানিয়েল। গম্ভীর স্বরে বলল, এসব জানি, অন্য কিছু বলো। হ্যাঁ সূচক মাথায় দুলিয়ে আবারও তিরতির করে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি। সেদিন বারে পাইথন লিডারের একটা বিশাল ঝামেলা হয়েছিল ব্রাডভাইয়ের সঙ্গে। কয়েকজন মাফিয়া মিলে ওই ব্লু আইড মেয়েটার লিক হয়ে যাওয়া ছবি নিয়ে মন্তব্য করছিল। তখনই হুট করে ওদের ওপর অতর্কিত আক্রমণ করে বসে এরিস ইউভান। আই থিঙ্ক সে ড্রিঙ্ক ছিল, যার ফলে ওখানে গণ্ডগোলটা জড়ালো হয়। তবে সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বিস্ময়কর কাজটা করেছিল এরিস ইউভান নিজেই। কি করেছিল? অচানক স্বরে জিজ্ঞেস করল ড্যানিয়েল। এত বড় একজন গ্যাংস্টার হওয়ার সত্ত্বেও ব্রাডভাইয়ের নিয়ম ভঙ্গ করে বাড়ির সকলের সামনে আচানক শ্যুট করে দিয়েছিল মাফিয়াগুলোকে। একে তো একসঙ্গে এতগুলো মার্ডার করেছে, তার উপর ক্রুদ্ধ স্বরে বিড়বিড় করে বলেছিল, ওই মেয়েটা আমার, আমার সম্পদ, শুধু আমার। ব্যাস এটুকুই? ড্যানিয়েলের কথায় না সূচক মাথা নাড়ে ফ্র্যাঙ্কি। কিছুটা চিন্তিত স্বরে বলে, এসব কাহিনীর পরে ব্রাডভাইয়ের লোকেরা সঙ্গে বসেছিল এরিস, কিন্তু সেখানেও রেগেমেগে একই কথা বলে দেয় সে। কি বলেছে? এরিসকে অনুকরণ করে গাম্ভীর্য স্বরে বলতে শুরু করলো ফ্র্যাঙ্কি। আমি যখন বলেছি মেয়েটাকে বেচবো না, তার মানে বেচবো না। এই মেয়েটাকে সেফ রাখার জন্য শুধু ব্রাডভার কেন, পুরো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতেও দ্বিধা করব না আমি। এটুকু বলে থামলো ফ্র্যাঙ্কি। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কণ্ঠে কিছুটা আড়ষ্টতা টেনে বলল, পাইথন লিডারের কথার তীব্রতা শুনে মনে হয়েছিল ওই তুচ্ছ মেয়েটার জন্য সত্যি সত্যিই যুদ্ধ বাঁধিয়ে দিবে সে। যদিও এরিস ইউভান সে সময় নেশায় বুধ হয়েছিল, কিন্তু ওর ম্যান পাওয়ার সম্বন্ধে সবাই অবগত। তাই এতগুলো মাফিয়া মার্ডারের পরেও যুক্তি তুলে ধরার সাহস দেখায়নি কেউ আর। কারণ এরিস ইউভান কারোর যুক্তির পরোয়া করে না, তাই তো? তারস্বরে একাই বিড়বিড়ালো ড্যানিয়েল। ফ্র্যাঙ্কি কিঞ্চিত আগ বাড়িয়ে শুধালো, মাই লর্ড, কিছু বলবেন? উদাসীন হয়ে না বোধক মাথা দোলায় ড্যানিয়েল। প্রতিহিংসায় জ্বলতে থাকা গম্ভীর চোখ দুটো ছোট হয়ে আসে ধূর্ততায়। হাতের কাছে ধারালো অস্ত্রটা থেকে শুকিয়ে যাওয়া রক্তের বান মুছতে দিতে দিতে বলে, আই থিঙ্ক এরিস ইউভানের দুর্বলতার হদিস পেয়ে গিয়েছি ফ্র্যাঙ্কি। ইউ নো আই লাভ হান্টিং। এবার শুধু মেয়েটাকে হান্ট করার পালা, আর তারপর হবে আসল প্রতিশোধ। এরিস ইউভান ঠিক যতটা কষ্ট দিয়ে মেরেছে আমার বেবি গার্লকে,
তার চাইতেও 1000 গুণ অধিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মৃত্যু দেব আমি ওই মেয়েটাকে। ওর দুর্বলতা দিয়ে ওকে আমি এমনভাবে ভাঙবো, ঠিক যেমনভাবে হ্যামার দিয়ে পাথরের টুকরোগুলোকে পিষ্ট করা হয়। আর তারপর পুরো রাশিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে পাইথন প্যারাডাইস। রাশিয়াতে শুধুমাত্র একটাই টেরোরিস্ট গ্রুপের অস্তিত্ব থাকবে, আর তা হলো ড্রাগন হান্টার। কোনো এক অজ্ঞাত কারণবশত আজ খুব সকালে ঘুমিয়ে গিয়েছিল এরিস। নেশার ঘোরে বুঁদ হয়ে থাকা মেয়েটার পাগলামি দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে পড়েছে সেই হদিস ছিল না ওর। ভোরে ভোরে যখন অভিযোগের দুয়ারে তালা দিল ঈশানী, অজান্তেই ঘুমিয়ে পড়ল অপ্রিয় পুরুষের নির্জীব বক্ষস্থলে, তখন এরিস নিজেই কোলে তুলে রুমে দিয়ে আসে মেয়েটাকে। দ্বীপ্রহরের শেষের আলোটুকু উবে গিয়ে কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। দিগন্ত জুড়ে ফুরিয়ে এসেছে ধূসর গোধূলির ল্যাপটানো নিয়ন সূর্যশিখা। জঙ্গলের আকাশে নামহীন পাখিদের ঘুরে ফেরার ঢল। ঠিক এমন মুহূর্তে ঘুম ভাঙে এরিসের। চোখের দৃশ্য পুরোপুরি স্পষ্ট হওয়ার আগেই নাকের গহ্বরে এসে হানা দেয় ভ্যানিলা এক মিষ্টি স্নিগ্ধ সুবাস। কিয়তক্ষণ নাক টেনে সুঘ্রাণের অস্তিত্ব নিশ্চিত করতেই এরিসের সিক্স সেন্স জানান দিল এই সুবাস ওর পরিচিত। এত কাছ থেকে পরিচিত সুঘ্রাণের উৎস খুঁজতে চকিতে চোখ খোলে এরিস। রুম জুড়ে বিষণ্ণ আধারের মাঝে বিছানার হাতড়ে খুঁজে পায় একটা শিফনের পাতলা ওড়না। সহসা নিজের শক্ত পুরুষালী হাতে ওড়নাটা ছোঁ মেরে তুলে নিল এরিস। বাইরের নিভে যাওয়া গোধূলির টিমটিমে ঝাপসা আলো সেটাকে পরখ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নীরবে। অজ্ঞাত ওড়নার দিকে চেয়ে বিরস মুখে বলে উঠল, তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে, কথা শোনোনি। উল্টো দ্বিগুণ সাহস দেখিয়ে বুকে এসে গেড়ে বসেছ। আমার দুর্বলতায় পরিণত হতে চাইছো, কিন্তু কেন? আমাকে এভাবে ধ্বংসের অভিমুখে ঠেলে দিয়ে কি মজা পাচ্ছ তুমি? ওপাশে ফিনফিনে নরম কাপড় খণ্ড থেকে জবাব আসে না কেন? মাফিয়া বস পুনরায় তীর্যক দৃষ্টি ফেলে বলে, আমাকে পুরোপুরি বশ করতে চাইলে তোমাকে আমার হতে হবে, সামিল হতে হবে ধ্বংসলীলায়। কিন্তু তুমি যে পবিত্র, তোমার পবিত্রতাটুকু বরাবরই আকর্ষিত করে আমায়, দ্বিধাগ্রস্ত করে তোলে আমার হৃদয়হীন সত্তাটাকে। কিন্তু এতটা আমি চাইনি। কেন বারবার চোখের সামনে এসে নিজের ইনোসেন্ট ব্লু আইস দেখিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগাও তুমি আমায়? এরিসের ব্যতিগ্রস্ত ভাবনার ছেদ ঘটে ওপাশে দরজার কড়া নাড়বার তীব্র আওয়াজে। তুষার ব্যতীত কেউ নয় তা বোধগম্য হতেই হাতের কাছের ওড়নাটা আড়ালে সরিয়ে ওকে ভেতরে আসার অনুমতি দেয় এরিস। অনুমতি পেয়ে ব্যগ্র কদমে ভেতরে প্রবেশ করতেই তুষার দেখল শরীরে সার চড়াচ্ছে সে। এরিসকে কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে ভরাট গলায় তুষার বলে, ব্লাড ডায়মন্ড মিশনের জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত এরিস। কালো শার্টের ওপর কালো ওয়েস্টকোট আর ক্রোকোডাইল লেদারের ঘড়িটা কবজিবন্দি করে ডিভানের ওপর থেকে ওভারকোট আর লোড করা রিভলভারটা ছোঁ মেরে নিয়ে বেরিয়ে পড়ে এরিস। করিডোর ধরে যেতে যেতে বলে, ব্লাড ডায়মন্ড মিশন ইজ ইম্পর্ট্যান্ট, বাট দেয়ার ইজ সামথিং মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্যাট। এরিসের পথ অনুসরণ করে এগোচ্ছিল তুষার। হঠাৎ করে মাফিয়া বসের এহেন সিদ্ধান্তে থমকালো সে। তুষারকে দাঁড়িয়ে পড়তে দেখে এরিস পেছনে না ঘুরে এগিয়ে যেতে যেতে বলল, আই নিড চেরি ব্লজম। আপাতত চেরি ব্লজমের বাগান খুঁজে বের করো। এরিসের কথায় এবার সত্যি সত্যি ভ্রু কুচকালো তুষার। চোখে মুখে নিদারুণ বিরক্তির ছাপ স্পষ্ট তার। সেভাবেই কণ্ঠে একরাশ অনীহা নিয়ে বলল, এখনও ডিসেম্বরের মাস শেষ হলো না, এর মাঝে চেরি ব্লসম কোথায় পাবো? দ্যাটস নান অফ মাই বিজনেস। যেখান থেকে খুশি বের করো, দরকার পড়লে আর্টিফিশিয়ালি গার্ডেন তৈরি করো, বাট আই নিড চেরি ব্লসম। কথা শেষ করে লম্বা পা ফেলে সামনের দিকে হেঁটে চলে যায় এরিস। এদিকে একই জায়গায় স্থির দাঁড়িয়ে হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। এরিসের হুটহাট সিদ্ধান্তে আজকাল বড্ড চিন্তায় পড়ে যায় তুষার। মাফিয়া বসের ক্রেজিনেস সম্বন্ধে যথেষ্ট ধারণা হয়েছে ওর, কিন্তু এর উদ্ভ্রান্ত আচরণের নৈপথ্যে যদি থাকে অতীব সাধারণ একটা মেয়ে, তখন মস্তিষ্ক সব কিছুকে ছাপিয়ে তা তীব্র দুশ্চিন্তার পাহাড়। পেন্ট হাউস থেকে সরাসরি গাড়ি নিয়ে বেরিয়েছে এরিস। গন্তব্য মাফিয়া ক্লাব। স্টিয়ারিংয়ের পাশে অযত্নে পড়ে আছে ব্ল্যাক স্পেসোর অন টাইম জার। কেন যেন আজ আর এত তুষারপাতের মাঝেও কফি পান করায় মনোযোগ নেই ওর। মস্তিষ্কটা গন্তব্যের দিকে স্থির থাকলেও হৃদয়টা পড়ে আছে বালিশের পাশে এলোমেলো হয়ে পড়ে থাকা এক টুকরো সিফনের ওড়নায়। ওই ভ্যানিলা ফ্লেভারের মিষ্টি সুবাসটা ক্রমাগত তাড়া করে বেড়ায় ওকে। বারবার মনে করিয়ে দেয় গত রাতের পুঙ্খানুপুঙ্খ সব ঘটনাগুলো। কাল নিজের অজান্তে অন্তঃকরণে গতি হারিয়েছিল ওর। ঝোড়ো হাওয়ায় মতো অনুভূতি টানাপোড়েনে মেয়েটাকে সম্বোধন করেছিল অতীব প্রিয় সেই ছোট্ট ডাকনামে, সাকুরা।
কালকের মতো করে আজ দ্বিতীয়বারের মতো একই শব্দে আওড়ালো এরিস। এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো ফের। আই উইশ কাল তোমার জায়গায় আমি ড্রাঙ্ক থাকতাম। পুরো পৃথিবীকে না জানিয়ে তোমাকে ঘিরে তৈরি হওয়া নিষিদ্ধ সব অনুভূতিগুলো তোমার কাছে উগড়ে দিতে পারতাম। মনের কথায় ফিজলে হাসল এরিস। নীলাম্বরীর ভাবনায় বিভোর হয়ে স্পিডোমিটারের কাঁটা শয়ের ঘরে নিয়ে গেল অনায়াসে। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতে দাঁত পিষে বলল, আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যাও। কি চাইছো কি তুমি? পাগল বানিয়ে ছাড়বে নাকি আমায়? তোমার হাসি, তোমার ওই ব্লু আইস সারাক্ষণ পোড়ায় আমাকে, ভুলিয়ে দেয় নিজের সর্বগ্রাসের অস্তিত্বকে। মাফিয়া বস এরিস কখনো দুর্বলতা অনুভব করতে পারে না। তাহলে কেন সারাক্ষণ তোমায় নিয়ে ভাবছি আমি? একটা মুহূর্তের জন্য কেন মাথা থেকে বের হতে চাইছো না? কেন সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে দু চোখে? আমার মতো মানুষের কাছ থেকে আর কি চাওয়ার আছে তোমার? ভীষণ গর্জনের শেষ কথাটার উচ্চারণ করে আকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল এরিস। ওর এহেন কাণ্ডে থমকে গেল পুরো হাইওয়ে। মুহূর্তে চারিদিক থেকে ধেয়ে আসে বিভীষিকাময় হর্নের বিরক্তিকর আওয়াজ। আপাতত পুরো দুনিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন করেছে এরিসের উদ্ভ্রান্ত মস্তিষ্কটা। কে কি বলল, কে কি করলো, সেসবে বিন্দুমাত্র হুঁশ নেই ওর। পুরো শহরটাকে এক পলক থামিয়ে দিয়ে দুহাত স্টিয়ারিংয়ে রেখে মাথাটা আস্তে করে ব্যাকসিটে এলিয়ে দিল এরিস। মাত্রাতিরিক্ত ক্রোধের ফলস্বরূপ হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর ইস্পাত কঠিন বক্ষস্থল। সেভাবেই স্থির থেকে চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসের তালে কাতর স্বরে ভীত সন্ত্রস্ত মেয়েটার কাছে অনুরোধ করে বসল মাফিয়া বস। সাকুরা, প্লিজ লিভ মি অ্যালোন। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল বিকেল। তাপমাত্রা আজ মাইনাস পেরিয়ে 2°C। এতেই যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো শহর। চারিদিকে মোমো করছে চেরি ব্লজমের মিষ্টি সুবাস। আজ এতদিন বাদে তুষারে ঢাকা মৃত্যুপুরীর ন্যায় পেন্ট হাউস থেকে বেরিয়ে মন দুলে উঠেছে ঈশানীর। তবে দোদুল্যমান এই মনটাকে খুব বেশি আশকারা দেওয়ার সাহস করে উঠতে পারল না নীলাম্বরী। কারণ এর পাশেই পার্কের লন ধরে হাঁটছে এরিস। আজ হঠাৎ করে একজন গার্ড পাঠিয়ে ইস্যুকে পেন্ট হাউসের বাইরে ডেকে পাঠায় এরিস। প্রথমে তো ভয় পেয়ে গেটের সামনে বসে অসহায়ের মতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল নাজুক মেয়েটা। পরে যখন বুঝতে পারলো পরিস্থিতি বেশ স্বাভাবিক, তখন কিছুটা আশ্বস্ত হয়ে গিয়ে উঠেছে গাড়িতে। সেই যে গাড়িতে উঠেছে তারপর থেকে এখন পর্যন্ত ঈশানীর সঙ্গে একটা টু শব্দও করেনি এরিস। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কবে ফিরবে, কিছুই না। ওর গম্ভীর চেহারা আর তিরিক্ষি মেজাজের দিকে পরখ করে আগ বাড়িয়ে আর প্রশ্ন করার সাহস পায়নি ঈশানী। কিন্তু সারাবেলা ড্রাইভ করে অবশেষে এরিস যখন এই চেরি ব্লজমের বাগানে এসে থামলো, তখন না চাইতেও কৌতূহলের পারদে নিষ্পিস করে উঠল ঈশানীর ভেতরটা। বাগানটা ছিল পার্কের সঙ্গে লাগোয়া, মাঝখানে সুন্দর লন। সেই লন ধরে চলে গিয়েছে মসৃণ পিচঢালা এক দীর্ঘ রাস্তা। আপাতত চারদিকে সৌন্দর্য আহরণ করতে করতে রাস্তা ধরে হাঁটছে ঈশানী। ভেতরটা উৎফুল্ল তবে নিশ্চিত নয়, কারণ এরিসের ভাবভঙ্গিমা বুঝে ওঠা বেজায় মুশকিল। সহজা পিছু হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায় ব্রাউন ওভারকোট আর কালো মাস্ক পরিহিত এরিসকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই বসে ঈশানী। এখানে কেন নিয়ে এলেন? কাজ আছে আমার। হাঁটতে হাঁটতেই রাশভারী আওয়াজে জবাব দিল এরিস। ওর প্রত্যুত্তরে সন্তুষ্ট হতে পারল না কৌতূহলী মেয়েটা। ফলস্বরূপ আবারও বলে ওঠে, আপনার কাজ আছে, তাহলে আমাকে কেন? বাক্যটা শেষ করতে পারে না ঈশানী। তার আগেই গতি স্থির করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে এরিস। লোকটার তীরের ফলার তীর্যক চাহনিতে ছ্যাঁত করে ওঠে ঈশানীর বক্ষপিঞ্জর। সূর্যকিরণের ঝিলিক দেওয়া নীল চোখ দুটো ভয়ের তোড়ে নামিয়ে নেয় আকস্মাৎ। ভীতু মেয়েটাকে আরও সংকুচিত হয়ে যেতে দেখে চোখের দৃষ্টি পাল্টাল এরিস। তপ্ত স্বরে বলল, এত কৈফিয়ত দিতে পারবো না। প্রয়োজন হয়েছে তাই নিয়ে এসেছি। তাছাড়া এখানে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। ফিল ফ্রি। মুখের কালোর ভাব মুহূর্তে উবে গেল ইস্যুর। ও এগিয়ে গিয়ে এরিসের থেকে আরেকটু দূরত্ব ঘুচিয়ে মিনমিনিয়ে বলল, যদি একটু বাগানটা ঘুরে দেখা যেত। আসলে এর আগে কোনো দিন চেরি ব্লসম দেখিনি আমি। ইউ ক্যান। এতটুকুতেই ভেতর ভেতর আনন্দের ঢেউ খেলে গেল ঈশানীর। তবে অন্তর্মুখী হওয়ার দরুন মুখের আদল প্রভাব পড়ল না খুব একটা। শুধু দ্রুত কদমে সামনে এগিয়ে গেল এরিসকে ছাড়িয়ে। ঈশানীর সামনে এগিয়ে যেতেই কাউকে কল দিয়ে কানে ইয়ারপড গুঁজল এরিস। ওপাশ থেকে কল তুলতে উদ্দিন স্বরে বলল, ফুলগুলো সব আর্টিফিশিয়ালি ঠিক আছে, কিন্তু চেরি ব্লসমের ন্যাচারাল গন্ধটা কীভাবে অ্যাডজাস্ট করালে? ওর কথার পাছে ওপাশের ব্যক্তিটি ঠিক কিরূপ প্রত্যুত্তর করেছিল তা আর শুনতে পায়নি এরিস। তার আগেই ওর সামনে এসে হাজির হয় মনের শিহরণ জাগানো সেই সরলতায় ঘেরা ভীত রমণী। তৎক্ষণাৎ রমণীর দু চোখের মাঝে থমকে যায় মাফিয়ার ভাষার সমগ্র পৃথিবী। মেয়েটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে।
কিন্তু কি চাই সে? সবাইকে ফোন কাটলো এরিস। কান থেকে এয়ারপড খুলে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, হাত পেতেছো কেন? কি চাই? টাকা দিন, আমার কাছে রাশিয়ান টাকা নেই। হঠাৎ করে মেয়েটার এত জড়তা কোথায় উবে গেল আজ? আশ্চর্য হলো এরিস। তবে চোখ মুখে স্পষ্ট গাম্ভীর্যতা ধরে রেখে বলল, টাকা দিয়ে কি করবে? তৎক্ষণাৎ আঙুলের ইশারায় পার্কের এক করে দাঁড়িয়ে থাকা আইসক্রিম ভ্যানটাকে দেখালো ঈশানী। বলল, আইসক্রিম খাবো? আমাদের দেশে রিক্সা ভ্যানে করে আইসক্রিম বিক্রি হয়, আর এখানে কাভার্ড ভ্যানে। কি অদ্ভুত! এরিস টাকা দিল না ঈশানীকে। গাট গটিয়ে সামনে এগিয়ে যেতে যেতে জানালো, এসো দেখছি। ভাই রে ভাই, কে করবে এমন? হ্যাঁ, কে করবে? কেউ পাবে এমন ছেলে? আর্টিফিশিয়ালি চেরি ব্লেজামের গাছ বসিয়েছে। আল্লাহ পাক। চারিদিকে মৃদুমন্দ হাওয়ায় আর চেরি ব্লসমের স্নিগ্ধ সুবাসটুকু উপভোগ করতে করতে কুণ্ঠিত পায়ে সামনে এগুলো ঈশানী। পুনরায় কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত হলো এরিস। ওদিকে কাভার্ড ভ্যান থেকে কেউ আইসক্রিম ও এগিয়ে দিল না ইস্যুকে। ফলস্বরূপ কিঞ্চিত সাহস দেখিয়ে এরিসকে আরও একবার বিরক্ত করার পাঁয়তারা করে অধৈর্য মেয়েটা দু কদম পিছিয়ে এসে এরিসের মুখোমুখি দাঁড়িয়ে বলে, কি হলো, কিনে দিন? ঈশানীর কথায় কপাল জুড়ে অজ্ঞাত ভাঁজ আঁটল এরিস। ভাবলেশীন কণ্ঠে সামনের ভ্যানটাকে দেখিয়ে বলল, এই যে। এই যে মানে? ভ্রুকুচকে এলো ঈশানীর। ওর কথার পাশে পুনরায় কানে এয়ারপড গুজতে গুজতে জবাব দিল এরিস, পুরো ভ্যানটাই কিনেছি, যত খুশি খাও। কি? হতবিহ্বল হয়ে সজোরে শব্দটা বেরিয়ে এলো ঈশানীর হাঁ হয়ে যা মুখগহ্বর ভেদ করে। এরিস এগিয়ে যাচ্ছে, ওর যাওয়ার পানে চেয়ে মেয়েটা চেঁচিয়ে উঠে বলল, কিন্তু এতগুলো আইসক্রিম কি করবো আমি এখন? এরিস কখনো অংশীদার বরদাস্ত করে না, যেটা প্রয়োজন হয় পুরোটাই দখল করে নেয়। পেছনে না ঘুরে জবাব দিল এরিস। এমন একটা উদ্ভাট লোকের কাছে আইসক্রিম চেয়ে কি বড় পাপ করে ফেলেছে তা ঠাউর করতে পেরে মনে মনে কপাল চাউড়ালো ঈশানী। মুখের মাঝে বিরক্তির ভাঁজ টেনে অসহায় স্বরে বলল, তাই বলে পুরো একটা কাভার্ড ভ্যান? জবাব দেয় না এরিস। নিজের মতো করে হেঁটে চলে যায় সামনের দিকে। ঈশানী আর কী বা করবে? যতগুলো পারলো ব্যাগ ভর্তি করে দু হাতে তুলে নিল। বাদবাকি আইসক্রিমগুলো সব বিলিয়ে দিল পার্কে খেলে বেড়ানো বাচ্চাদের মাঝে। তারপর আবারও হাঁটা ধরল নির্দয় লোকটার পিছু পিছু। এক হাতে আইসক্রিমের প্যাকেটগুলো নিয়ে অন্য হাতে মিন্ট ফ্লেভারের একটা আইসক্রিম খেতে খেতে হাঁটছে ঈশানী। ওর পেছনে কনফারেন্স কলে কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল এরিস। যদিও মোবাইলের অপর প্রান্তে একটা বিরাট ডিল নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, তবে তার দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই এরিসের। কনফারেন্স তো একটা অজুহাত মাত্র। ও তো কেবল আর চোখে এই মেয়েটাকেই দেখছে। বুকের মাঝে একরাশ জমানো কষ্ট নিয়ে ব্যথিত বুকে দিনপাত করা এই মেয়েটাকে আজ আনন্দিত দেখাচ্ছে। ওর বোকা বোকা আবদারে অদৃশ্য খোলসের ভেতর থেকে বেরিয়ে এসে কিছুটা উৎফুল্ল হওয়ার প্রচেষ্টা কোনো কিছুই নজর এড়ায়নি এরিসের। সেদিন যখন অবচেতন মেয়েটাকে রুমে শুইয়ে দিয়ে এসেছিল ও, তখন দু চোখের দৃষ্টি আকর্ষণ করেছিল স্টাডি টেবিলের ওপর রাখা ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা ছিল, চেরি ব্লসমের একটা বিকেল হোক আমার স্বপ্ন পূরণের জন্য, একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। এরিস জানে না এই কাব্যিক কথার সারমর্ম, বুঝে উঠতে পারে না খুব একটা। তবে ও এটুকুই ঠিক ধরতে পেরেছিল যে ঈশানী চেরি ব্লসম দেখতে পায়, আর আজ এই প্রথমবার এরিস সেটাই করেছিল, যেটা ও নয় বরং অন্য কেউ চায়। অন্তহীন ভাবনার অনলে বিভোর থেকে এরিসের মন বলে, আমি জানি না কেন এই অন্তর্দহন। আমার মতো একটা গন্তব্যহীন পাপী হৃদয়ের আনাচে কানাচে কেন তোমার এত অবাধ বিচরণ? কেন অন্ধকার কালকুটের পাপের সম্রাটে মনের সম্রাজ্ঞী চেরি ব্লসমের মতো একটা পবিত্র সত্তা, সেটাও জানা নেই আমার। তোমার পবিত্রতাকে ভয় পাই আমি সাকুরা। এসে বুক চিরে দেখে যাও মাফিয়া বস এরিস কোনঠায় নত জানো। ভালোই তো ছিলাম আমার চিরাচরিত এই কালো দুনিয়ার শোষণ আর প্রতিপত্তি নিয়ে, তবে হঠাৎ করে কেন বাঁধালে এই ঝড়? অঙ্গারের মতো জ্বলন্ত জীবনে হুট করে শীতল জলধারা বইয়ে দিয়ে কেন দেখালে এই অদৃশ্য মায়ার লোভ? এখন যে আমার তোমাকেই চাই। সেই সময় এরিসের ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসা দুটো গানের লাইন ছিল ঠিক এমন, তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফন্দি আটে মন পালাবার বন্দি আছে কাছে যে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকেই চাই, যদি মিথ্যে জানতে চাও তোমাকেই চাই।
প্রাণোচ্ছলে মেয়েটাকে দেখতে দেখতে কখন যে ভবঘুরে হয়ে এরিস ওর অনেকটা কাছাকাছি চলে এসেছিল সে কথা বলা বাহুল্য। তবে সুন্দর সাজানো এই একচেলতে বিকেলটাকে চোখের পলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিল অজ্ঞাত কিছু মুখোশধারী আক্রমণকারী। হুট করেই কোথা থেকে যেন বিকট আওয়াজ তুলে ঈশানীর দিকে ছুটে আসে চকচকে রূপালী রঙের একটা ধাতব বুলেট। তবে হাওয়ার বেগে ছুটে আসা তির্যক বুলেটটা ইস্যুর বক্ষভেদ করার আগেই ওকে একটানে ঘুরিয়ে নিজের কাছে টেনে নেয় এরিস। আকস্মিক ঘটনায় ভয়ে জর্জরিত হয়ে ঈশানীর দুহাতে জাপটে ধরে এরিসকে। অতঃপর প্রথমবারের মতো সজ্ঞানে আলিঙ্গন হয় দুজনার। ভয়ের তোরে দুটো উদ্ভ্রান্তের দেহের মাঝে চুল পরিমাণ দূরত্ব অবশিষ্ট থাকে না আর। পর্ব ২৬। এক পসরা শীতল হাওয়া এসে উড়িয়ে দিয়ে গেল বিকেলের মরচে পড়া নরম রোদ। ধূসর গোধূলি লালিমা ছাপিয়ে প্রকৃতিতে ভর করেছে কুয়াশা মোড়ানো অপার সন্ধ্যাবেলা। বিশাল আকাশের বক্ষ চিরে ঝুমঝুমিয়ে নেমেছে তুষার বর্ষণ। হাড় কাঁপানো ঠান্ডা হওয়ার চেরি ব্লসমের গাছগুলো দোল খাচ্ছে নীরবে। নির্বিচ্ছিন্ন পিচঢালা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এরিস, যার চোখে মুখে জড়ো হয়েছে পাশবিক হিংস্রতা। ক্রোধের তোরে মটমট করছে ধারালো চোয়াল। ধূসর বাদামি চোখ দুটোতে ঘনীভূত হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ত্বরিত বেগে বুলেটটা ছুটে আসার সঙ্গে সঙ্গে ইস্যুকে বুকে চেপে ধরে এরিস। আকস্মিক ঘটনায় সচকিত হয়ে ওঠে ওর প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয়। বুলেটের গতিপথে বাজ পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে মাত্রাতিরিক্ত রাগে থরথর করে কেঁপে ওঠে মাফিয়া বস, যেন রক্তিম চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক্ষুনি ছিঁড়ে বের করে নিয়ে আসবে আক্রমণকারীর আকুতিভয়ী হৃৎপিণ্ডটা। ভস্ম করে দেবে তার অস্ত্রধারিত কুটিল হাতের প্রতিটি শিরা উপশিরা। অথচ ওর পৈশাচিক মস্তিষ্ক জুড়ে ভলভলিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতাকে ছাড়িয়ে যাচ্ছে কড়া পড়া হৃদয় বহমান মন্থর শিথিলতা। জীবনের প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম এমন বেগতিক দোটানার সাক্ষী হয়েছে ব্লাডি বেস্ট খ্যাত হৃদয়হীন মাফিয়া বস। চোখের সামনে শত্রুদের মিছিল, অথচ এক তীক্ষ্ণ অনুভূতির জোয়ারে ভাসছে অন্তঃকোণ। তুলতুলের নরম শীর্ণকায় নারী শরীরের সংস্পর্শে স্তম্ভিত এরিস। যখন মনে পড়ে এই ধনুকের মতো বাঁকানো ছোট্ট নারী দেহের অধিকারিণী অন্য কেউ নয়, স্বয়ং লীলাম্বরী, তখনই থমকে যায় পৃথিবী। গতি হারায় হৃৎস্পন্দন। ভেতরে দাবিয়ে রাখা সুপ্ত যন্ত্রণাগুলো মাথাছাড়া দিয়ে ওঠে অহর্নিশ। ভয়ের তোরে তিরতির করে কাঁপছে নাজুক মেয়েটার সমগ্র শরীর। অজান্তেই মুখ দাবিয়ে রেখেছে নিষ্ঠুর মাফিয়ার ইস্পাত কঠিন বক্ষভাজে। দুহাতে খামচে ধরেছে পিঠের দিকের ওভারকোটটা। হাতে থাকা আইসক্রিমগুলো ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে পায়ের কাছে। এরিসের শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, হৃদয়ে তার অনুভূতির তুফান। অথচ অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ওভারকোট সরিয়ে দুহাত গুজেছে পকেটের ভেতর। বুকের মাঝখানে ভ্যানিলার মতো লেপ্টে আছে লাজুক তুলতুলে মেয়েটা। এরিস না তো মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরছে বুকে, আর না তো নিচে থেকে সরিয়ে দিচ্ছে দূরে। কেবল বিনা বাক্যে পবিত্র মেয়েটার ভয়টুকুকে গুটিয়ে নিচ্ছে আলগোছে। তবে আক্রমণের পরে চারিদিকে এমন নীরবতা, হঠাৎ করে পার্কের গেট বন্ধ হয়ে যাওয়া, সব কিছু এরিসের ষষ্ঠ ইন্দ্রিয়তে দিয়ে যাচ্ছে আকস্মিক গেরিলা আক্রমণের নিদারুণ পূর্বাভাস। ২ মিনিট, মাত্র ২ মিনিটও ভাবনার সুযোগ পেল না এরিস। পর মুহূর্তেই চারিপাশ থেকে ছুটে আসে শটগানের একাধিক বজ্রধ্বনি। তৎক্ষণাৎ ঈশানীকে নিয়ে আইসক্রিম ভ্যানটার পেছনে গিয়ে দাঁড়ায় এরিস। এহেন নৃশংস অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে ভীত মেয়েটা। কোমরের খাঁজ থেকে রিভলভারটা বের করে আড়াল থেকে শত্রুদের উদ্দেশ্যে কয়েক দফা গুলি ছুড়ে ইস্যুর দিকে ঘুরে তাকায় এরিস। গ্রীবা বাড়িয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে এসে ঠোঁটের ডগে আঙুল চেপে ধরে বলে, হুস। হৃদয়হীন লোকটার কঠোর নির্দেশ থেমে যায় উষু। কান্নার তোর কমে গেলে ঠোঁটে ঠোঁট চেপে হেঁচকি তোলে ক্রমশ। শত্রুদের মোকাবিলার মাঝেও আরেকবার নিষ্পাপ দ্বিধাহীন নজরে কন্দনরত মেয়েটার মুখাভাবে পরখ করল এরিস। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পেল ঠান্ডায় জমে রক্তিম হয়ে ওটা এক কান্নারত মুখ, ফোলা ফোলা অভিমানী নীল চোখ, পেঁজা তুলোর মতো বরফের আচ্ছাদনে ভরে ওঠা এলোমেলো শার্পেল চুল। প্রচণ্ড শীতে যুবথুপু মেয়েটার শ্বাস প্রশ্বাস থেকে বেরিয়ে আসছে শ্বেতরঙা শীতল বাষ্প, যা দেখামাত্র নিজের পরনের ওভারকোটটা খুলে ওর দিকে বাড়ি দেয় এরিস। চোখের সামনে ওভারকোট দেখতে পেয়ে ওর দিকে প্রশংসাসূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। এদিক ওদিক সচকিত দৃষ্টি ফেলে মেয়েটার চাউনি সম্পূর্ণ উপেক্ষা করে রাজভারী কঠোর আওয়াজে এরিস বলে, হারি আপ। ঈশানী বাকবিতণ্ডা করল না আর। ঠান্ডায় জমে আসছে হৃৎপিণ্ড, যার দরুন ভয়ে ভয়ে হাত বাড়িয়ে নিয়ে নিল উষ্ণ পোশাকটা। এরপর সেটাকে গায়ে চড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আড়ালে। কোনো এক অযাচিত কারণবশত এক হাত দিয়ে ওর মাথার ওপর হরিটা টেনে দেয় এরিস। তাৎক্ষণিক বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো ধরনী।
অগ্নিয় শিখার পারদে দাউ দাউ করে জ্বলে ওঠে চেরি ব্লসমের সুন্দর বাগানটা। আচানক অগ্নিকাণ্ডে কানে হাত দিয়ে নিচে বসে পড়ে ঈশানী। দুনিয়া হুঁশজ্ঞান হারিয়ে কেঁদে ওঠে হাওমাও করে। অথচ এত কিছুর পরেও কোনোরূপ ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। ওর অভিব্যক্তি নিষ্প্রভ। কানে লাগানো এয়ারপডটা সচল রেখে কাউকে জোর হুকুমে আদেশ করলো সে। আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট, বি অ্যালার্ট, একজনও যাতে পালাতে না পারে। এরিসের কথার পাশে ওপাশ থেকে কি প্রত্যুত্তর ভেসে এলো তা আর শোনা হলো না ইসুর। তার আগেই ওর দৃষ্টিগোচর হলো একটা খড়খড়ে পুরুষালী হাত। আঙুল বেশ লম্বা, কালো রঙের ট্যাটু ব্যতীত অন্ধকারের মাঝেও গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতের সূত্র ধরে ফোপাতে ফোপাতে মুখ তুলে তাকাতেই দেখলো নিষ্ঠুর লোকটার শূন্য অভিব্যক্তি। এবার হাত বাড়ানোর কারণটা ঠিক বোধগম্য হলো না ওর। তাই কুণ্ঠিত হয়ে মানুষের অক্ষিপুটের চোখ মেলালো ফের। মেয়েটাকে বারবার ভয় পেতে দেখে আড়ালে তপ্তশ্বাস ছাড়ে এরিস। অস্পষ্টে বলে, কাম অন, আগুন ছড়িয়ে যেতে আর বেশি বাকি নেই। ভীত হরিণীর মতো সংখ্যায় জর্জরিত মেয়েটা আশ্বস্ত হতে পারল না খুব একটা। অগত্যা জড়ালো কণ্ঠে বলে, কি ছিল এটা? গ্রেনেড। হাতটা বাড়িয়ে রেখেই গম্ভীর স্বরে জবাব দিল এরিস। তৎক্ষণাৎ আটকে উঠল ঈশানী। খেই হারিয়ে তড়িঘড়ি করে আঁকড়ে ধরল এরিসের বলিষ্ঠ খড়খড়ে হাতের আঙুল। উঠে দাঁড়িয়ে চারিদিক পরিস্থিতি পরখ করে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে ভীষণ কষ্টে বলল, দাও দাও করে আগুন জ্বলছে, কি করে বের হব এখান থেকে? নাকি এখানেই? ক্রন্দনত মেয়েটার মুখের দিকে এক পলক চাইল এরিস। ওকে আশ্বস্ত করে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কাউকে কমফর্ট ফিল করাতে হয়, কিভাবে সাবলীল কথা সান্ত্বনা দিতে হয়, কোনো কিছুই জানা নেই হৃদয়হীন লোকটার। ওর জীবনেতে সাবলীল বলে কোনো শব্দের অস্তিত্ব নেই। যা আছে তা কেবলই ধ্বংসযোগ্য, পাপাচারের নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। জীবন মরণ পরিস্থিতিতেও ওর ডিকশনারিতে একটাই বাক্য প্রচলিত সবসময়, নিষিদ্ধ দুনিয়ার মাফিয়াবাস কখনো হেরে যায় না। জীবনের অন্তিম প্রহর ঘনিয়ে এলেও জয় নিশ্চিত করে তবে মৃত্যুকে আলিঙ্গন করে সে। এরিসের ভাবনার মাঝে গতি হারালো ধ্বংসলীলা। আক্রমণ পাল্টা আক্রমণের তাণ্ডবে থমথমে চারিপাশ। গুলি তীব্রতায় চোখের সামনে ঝাঁঝরা হয়ে গেল আইসক্রিম ভ্যানটা। গা ঢাকা দেওয়ার শেষ আশ্রয়টুকু এভাবে নৎসাৎ হয়ে যায় আঁতকে ওঠে ঈশানী। ওকে টান মেরে বুকের এক পাশে ফেলে এক অন্য হাতে সাবেগে গুলি চালায় এরিস। পেছনের কয়েকজন দুর্বৃত্তকে পরপর মার্ডার করে ঈশানীকে নিয়ে দ্রুত হেঁটে পার্কের পেছনে এক্সিট ধরে সে। আগুনের কারণে রাস্তাটা ব্লক হয়ে আছে, পাশেই ভেন্টিলেটরের ছোট্ট এক্সিট। আপাতত সেটাই গুলি করে উড়িয়ে দিল এরিস। অতঃপর ইস্যুর কোমর চেপে ধরে চোখ মুখ খিচে লাফ দিল সেখান থেকে। ওদিকে এর গোলাগুলি তখনও চলমান। পাইথন লিডারের সব কৌশলে গার্ডসগুলো উপস্থিতি হয়েছে ইতিমধ্যে। ভারী অস্ত্রের ঝনঝনে আওয়াজ আর রাইফেল থেকে বের হওয়া ঝাঁঝালো বারুদের গন্ধে ভরে উঠেছে জায়গাটা। ক্ষণে ক্ষণে ছোট বড় গ্রেনেডের বিস্ফোরণের বিকট আওয়াজে তুলে কানে তালা লাগিয়ে দিচ্ছে যেন। একের পর এক বিভৎস লাশ পড়ে যাচ্ছে চোখের পলকে। চারিদিকে রক্তের ছড়াছড়ি। কংক্রিটের শক্ত প্রাচীরের আড়ালে জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়ে এক হাতে রিভলভার চালাচ্ছে এরিস। বুকের মধ্যে সজোরে চেপে ধরে রেখেছে ইস্যুকে। হঠাৎ এভাবে টান মেরে কাছে নিয়ে আসার দরুন ঝপাত করে খুলে গিয়েছে মাথার হুডিটা। সেই সাথে সবগুলো চুলকে আছড়ে পড়ছে মাফিয়া বর্ষের শরীরে। আকস্মাৎ ঘটনার হাতের শক্তি উবে গেল এরিসের। ঈগলের ন্যায় শিকারী মনোযোগের সবটুকু গ্রাস করে নিল একটা আদুরে মুখের ঘোর লাগানো মুগ্ধতা। এতক্ষণে এরিস খেয়াল করলো সাকুরা ওর কতটা কাছে দাঁড়িয়ে। ঠিক কীভাবে গুটিসুটি মেরে অনেকটা সাহস জুগিয়ে দুহাতে খামচে ধরে রেখেছে ওর শার্টটাকে। আর সর্বশেষে চারিদিকে এর এত জ্বালা পোড়া গন্ধের মাঝেও মেয়েটার শরীরের সবচেয়ে আলাদা, সবচেয়ে আকর্ষণীয় সুঘ্রাণ, যা বারবার মনোযোগ কেড়ে নেয় মাফিয়া বসের। সহজে চোখ বুঝে গভীর শ্বাস টেনে বিড়বিড়ায় সে, ভ্যানিলা। এতক্ষণ দিশেহারা হয়ে শত্রুদের দিকে দৃষ্টি স্থির করে রাখলেও এরিসের আকস্মাৎ থমকে যাওয়া দেখে চোখ ঘোরায় ইস্যু। ওর স্থির সাবলীল অভিব্যক্তি দেখে আতঙ্কে দিকবিদিক জ্ঞান হারিয়ে ওকে ঝাঁকিয়ে ওঠে বলে, ওরা চলে আসছে তো, জলদি কিছু করুন। ওর চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ। এরিস চোখ খুললে সাবেগে। ঈশানীও তাকিয়েছিল ভয়ার্ত চোখে। ফলস্বরূপ আবারও ঘোলাটো দৃষ্টির মিলন হলো দুজনের। চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে বিষণ্ণ অনুভূতির মিশেলে চুপসে গেল ঈশানী। মুখ কালো করে নামিয়ে নিল অক্ষিপুট। তৎক্ষণাৎ সহিংস গোলাগুলির আওয়াজে যুদ্ধক্ষেত্রের মতো ঝনঝনিয়ে ওঠে চারিপাশ। গগন বিদারিত আওয়াজে ফের হকচকিয়ে ওঠে এরিসের বুকে লুকায় মেয়েটা। কান্নার তোরে ঢেউ তুলে বলে,
ওরা চলে এসেছে, এবার কি হবে? কি বাঁচাবে আমাকে? ঈশানীর কথার মাঝে আকস্মিক গতিতে একটা তেল চকচকে ধাতব বুলেট ছুটে এলো ওর দিকে। তৎক্ষণাৎ ইস্যুকে নিয়ে হাওয়ার বেগে অন্য পাশে ঘুরে যায় এরিস। এবার দেয়ালে পিঠ ঠেকেছে ঈশানীর, আর ওর মুখোমুখি এরিস। মাঝখানে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। ঈশানীর মাথার দুপাশে হাত রেখে শটান দাঁড়িয়ে আছে মাফিয়া বসটা। তার মুখভঙ্গিমা স্থির ভাবলেশহীন, ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনাঘাটা। সেভাবেই নাজুক ভীত মেয়েটাকে বাহুবদ্ধ করে দাঁত দাঁত পিষল লোকটা। এরিসের গতিবিধি পর্যবেক্ষণ করে শুষ্ক ঢোক গেলে ইস্যু। ও চোখের আড়ষ্টতায় বাঁকা হাসিতে ঠোঁট প্রসারণ করে এরিস। গম্ভীর স্বরে জবাব দেই, চিন্তা নেই, আমি বেঁচে থাকতে তুমি মরবে না। এরিস কথাটা বলতে বাকি মুহূর্তে ভূমিকম্পের ন্যায় কাম্পন দিয়ে উঠল চারিপাশ। আচানক ঘটনায় দিকবিদিক হারিয়ে ছুটতে শুরু করে সকলে। অবাকের চরম সীমানায় পৌঁছে ঈশানী নিজেও ভ্রু কুচকালো কৌতূহলে। একটু পরেই মিসাইল বিস্ফোরণের বিকট আওয়াজে থরথরিয়ে কেঁপে উঠল পুরো শহর। কয়েক সেকেন্ডের মাঝে চোখের সামনে ভস্ম হয়ে গেল আগন্তুক আক্রমণকারীর দল। চোখ মুখ জ্বলে যাচ্ছে, জলোচ্ছ্বাসে জলের ন্যায় ছড়িয়ে যাচ্ছে আগুনের লেলিহান। পুরো ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভিত বাকরুদ্ধ ঈশানী। দেখে মনে হচ্ছে মেয়েটা শ্বাস প্রশ্বাস নিতেই ভুলে গিয়েছে। নৃশংস পাপের শহর এই মস্কো, তার চেয়েও বেশি নৃশংস এই শহরের পাপী হৃদয়হীন মানুষগুলো। ঈশানীকে আরও এক ধাপ অবাকের চূড়ায় পৌঁছে দিয়ে জ্বলন্ত অগ্নিদাহ থেকে বেরিয়ে এলো এক আক্রমণকারী লোক। মুমূর্ষু পায়ে সামনে এগোতে এগোতে নিঃশব্দে রাইফেল তাক করলো এরিসের পানে। তবে ট্রিগার পেশ করার সুযোগ হলো না আর। তার আগে পেছনে না ঘুরে রিভলভারের সব কটা গুলিতে ওর মস্তিষ্কটা ঝাঁঝরা করে দেয় ব্লাডি বিস্ট খ্যাত মাফিয়া বস। এরিসের এহেন বিভৎস কর্মকাণ্ডে আঁতকে ওঠে ঈশানী। ওর নির্জীব ক্রোধান্বিত মুখের পানে চেয়ে হকচকিয়ে শুধায়, কি করে দেখলেন ওনাকে? তোমার চোখে। নিশ্চয়ই ঈশানীর অবাক চোখের মাঝে লোকটার প্রতিবিম্ব ফুটে উঠেছিল। তার মানে এতক্ষণ ওর চোখের মাঝেই ডুবেছিল এরিস। তবে ঈশানীর আশ্চর্য হলো এই ভেবে যে লোকটার নিশানা কত নিখুঁত। সামান্য চোখের প্রতিবিম্ব দেখেই লোকটাকে শ্যুট করে দিল সে। একবার পেছনে অবধি তাকানোর প্রয়োজন বোধ করল না। এরিস, কাম ফাস্ট। এত কিছুর মাঝে হুট করে তুষারের স্মিত কণ্ঠস্বরের আওয়াজে সম্বিত ফিরে পায় ঈশানী। চোখ ঘুরিয়ে দেখতে পায় স্পোর্টস কার নিয়ে দাঁড়িয়ে আছে সে। এরিস তৎক্ষণাৎ ইস্যুর হাতটা ধরে এগিয়ে যায় গাড়ির দিকে। দরজা খুলে কঠোর আদর স্বরে বলে, বসো। ঈশানী তাই করলো। এগিয়ে গিয়ে গুটিসুটি মেরে বসলো গাড়িতে। ও বসতেই ভেতরে গিয়ে নিঃশব্দে গিয়ার টানলো এরিস। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ধ্বংসযজ্ঞের ওই স্থান ত্যাগ করে চলে গেল অনেক দূরে। গাড়ির মাঝে পিনপতন নীরবতা। নিরিবিলি সুন্দর বিকেলের সবটুকু প্রচেষ্টা মাটিতে মিশে গিয়েছে। চেরি ব্লসমের স্নিগ্ধ গাছগুলো পরিণত হয়েছে দগ্ধ আবর্জনায়। সেসব ভাবলেই হিংসতার প্রভাবে চিরবিরিয়ে ওঠে এরিসের পৈশাচিক মস্তিষ্ক। ইচ্ছে করে এক্ষুনি গিয়ে সব কয়টায় ছাই হয়ে যাওয়া মরদেহকে আবারও মেরে ফেলতে। কিন্তু এই মুহূর্তে সেটা ভাবা সম্ভব নয়। না তো ওই মুহূর্তে কারোর সঙ্গে সামনাসামনি লড়াই করার সুযোগ ছিল ওর, কারণ সারাক্ষণটা ভয়ের চোটে ওর সঙ্গে লেপ্টে ছিল একটা স্নিগ্ধ চেরি ব্লসমের বাগান। পৃথিবীর সব চেরি ব্লসম পুড়ে ছাই হয়ে গেলেও এটাকে সুরক্ষিত রাখায় সর্বদা তৎপর এরিস ইউভান। খানিকক্ষণ সময় গড়ালে বিশাল রানওয়ের মাঝখানে এসে গাড়ি থামায় এরিস। অদূরে লাল নীল আলো জ্বালিয়ে প্লেন যাতায়াত করছে, খুব কাছে এয়ারপোর্ট হয়তো, তবে এটা প্রাইভেট রানওয়ে। গাড়ির জানালায় উকি দিতে ইস্যু দেখলো সামনে হেলিপোর্টে দাঁড়িয়ে আছে কালো রঙা একটা লাক্সারিয়াস হেলিকপ্টার। তার বিস্তৃত পাখাগুলো চলন্ত। কিন্তু এখানে এসে হঠাৎ গাড়ি থামানোর কারণ ধরতে পারল না মেয়েটা। অগত্যা ওর ভেতরে ভেতরে বইতে শুরু করলো সংশয়ের ঝোড়ো হাওয়া। নেমে এসো। গাড়ি থেকে নেমে ঈশানীকে সশব্দে আদেশ করলো এরিস। মেয়েটা শঙ্কিত হলো। ও আসলে এরিসকে বিশ্বাস করে না মোটেই। এই নির্দয় লোকরা যখন তখন খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারে, সেই ভয়ে তটস্থ ঈশানী। ফলস্বরূপ হাতের মাঝে হাত কচলাতে কচলাতে কুণ্ঠিত স্বরে বলল, নামবো মানে? কোথায় যাব? এটা তো পেন্ট হাউস নয়। সচরাচর কৈফিয়ত দেওয়ার অভ্যেস নেই এরিসের। তার উপর মেজাজটাও বিগড়ানো। সহসা শক্ত কঠিন করে আওয়াজে বলল, নামতে বলেছি নামো। মুখের ওপর প্রশ্ন ছড়ার অভ্যেসটা বদলাও। এসব আমার একদম পছন্দ নয়। লোকটা এমনভাবে কথাটা বলল যেন নিজের বিয়ে করা বউকে মানিয়ে নিয়ে সংসারে অভ্যস্ত হওয়ার হুকুম করছে সে। ওদিকে এরিসের কথায় ক্ষিপ্র হয়ে ওঠে ঈশানী। জোরপূর্বক তেজ দেখিয়ে ঝাঁঝালো স্বরে বলে, নামবো না, কিছুতেই নামবো না। আপনি নিশ্চয়ই আমাকে অন্য কোথাও বেছে দিবেন, তাই না? কেন এমন করছেন? কী ক্ষতি করেছি আপনার? নিজের আত্মসম্মান, নিজের পবিত্রতা রক্ষার জন্য আর কত মিনতি করতে হবে আমায়? আপনার কি একটুও দয়া নেই?
কথা বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। এরিস আর জবাব দিল না কেন। কোনো আকস্মাৎ গাড়ির দরজাটা খুলে হিংস্র শিকারীর ন্যায় একটানে ছোঁ মেরে কাঁধে তুলে নিল মেয়েটাকে। নিঃশব্দে ও চিকন কোমরটা নিজের বলিষ্ঠ বাহুতে আঁকড়ে ধরে পা বাড়ালো হেলিপ্যাডের অভিমুখে। এরিসের কাণ্ডে হাত পা ছুটতে ছুটতে চেঁচাতে শুরু করে ঈশানী। সরু দু হাতে মাফিয়া বসে সুডৌল পৃষ্ঠদেশে একের পর এক কিল ঘুষি দিতে দিতে শরীর কাঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। ওর কিল ঘুষিগুলো মোমের ন্যায় পিছলে যায় মাফিয়া বসের শরীর থেকে। সে পাহাড়ের ন্যায় অটল, শুষ্ক বরফখণ্ডের ন্যায় নির্জীব আর তার মুখাবয়ব। অবশেষে নিজের অপারগতায় মিইয়ে গিয়ে ক্লান্ত স্বরে মিনতি করে ক্রন্দনরত মেয়েটা, দয়া করে আমাকে এই নোংরা জায়গাতে পাঠাবেন না অরণ্য, আমি সত্যিই ভেঙে যাব। এরিস জবাব দিল না কোনোরূপ। কাঁধ থেকে নামিয়ে আস্তে করে বসিয়ে দিল হেলিকপ্টারে। কানে গুঁজে দিল বিশাল আকৃতির হেডফোন। অতঃপর নিজে গিয়ে বসল ককপিটে। ও মাই গড, এরিস এরোপ্লেনও নিজে চালাতে জানে। এরিসকে হেলিকপ্টার চালাতে আজ প্রথমবার দেখেনি ঈশানী, তাই অবাক হলো না খুব একটা, বরং অস্তিত্ব হারানোর সংখ্যায় গুটিয়ে গিয়ে অনর্গল চোখে জল বিসর্জন দিতে লাগলো নিস্তব্ধে। ওকে এভাবে ফুপিয়ে কাঁদতে দেখে এতক্ষণে চোখ ঘোরালো এরিস। মস্তিষ্কে কিছুটা শীতল হয়ে এলে গিয়ারে হাত রেখে গমগমে আওয়াজে বলল, কাঁদছো কেন? কে মরেছে? ভ্রুক ভাঁজে তীক্ষ্ণ কুঞ্চনে বিরক্তিভাব সুস্পষ্ট। বোকা মেয়েটা চোখের পানি নাকের পানি একাকার করে ওষ্ঠপুট চেপে ধরে ফোপাতে ফোপাতে বলল, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? পেন্ট হাউসে, ছোট্ট করে জবাব দিল এরিস। অতঃপর এক হাতে টান মেরে মুখের মাস্কটা খুলে দীর্ঘশ্বাস ছেড়ে একাই বিয়ে বিড়ালো। ইট ওয়াজ আ ওয়ার্স্ট ডে। এরিসের কথা শুনে স্তব্ধ হয়ে গেল ঈশানী। কন্দরত ঠোঁট জোড়া তার ফাঁক হয়ে গেল আপনা আপনি। তৎক্ষণাৎ ব্যগ্র হাতে চোখ মুছে আশ্চর্যকণ্ঠে শুধালো, ও আমরা পেন্ট হাউস যাচ্ছি? কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে তারকাবাজির দল। তুষারের আচ্ছাদনে কিঞ্চিত ঘোলাটে আকাশপথ। দুষ্কর পরিস্থিতিতেই স্বয়ংক্রিয় মনোযোগটুকু গতিপথে নিবেশ করে নির্লিপ্ত হ্যাঁসূচক মাথা দোলায় এরিস। পরক্ষণে পশুমান ছড়ে কৌতূহলী মেয়েটা, তাহলে হেলিকপ্টারে কেন? প্রত্যুত্তরে এরিস বলে, জঙ্গলের রাস্তায় গুপ্তা আঘাত হয়ে রয়েছে। ইভেন ওরা তুষারকে অ্যাটাক করেছে। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। রাতের ঘুমন্ত শহরের দিকে নিষ্প্রভ নয়নে তাকিয়ে বিষণ্ণ মুখে বলে, আজ আপনাদের সহিংসতার জন্য কতগুলো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, একবারও ভেবে দেখেছেন? হু কেয়ার্স, গম্ভীর স্বরে জবাব দিল এরিস। লোকটার হৃদয়হীন কথায় আত্মাটা কেঁপে ওঠে ঈশানীর। মস্তিষ্ক চিরবিরিয়ে ওঠে অযাচিত ক্ষুব্ধতায়। গলার স্বর খাদে নামিয়ে কিঞ্চিত তেতো স্বরে ইস্যু বলে, ওগুলো মানুষ ছিল, কোনো কীটপতঙ্গ নয়। সরল মেয়েটার কথায় কোনোরূপ প্রত্যুত্তর করল না এরিস, এমনকি ঘুরেও তাকালো না এক পল। শুধু মনে মনে আওড়ালো, তোমাকে সুরক্ষিত রাখার প্রশ্ন উঠলে কয়েকটা সাধারণ মানুষ কেন, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিত দ্বিধাবোধ করব না আমি। এরিসের মাঝে ভাবান্তর নেই কোনো। ধূসার বাদামি চোখ জোড়া বরাবরের মতোই অনুভূতিহীন শূন্য। এমন কেউ কেউ পৃথিবীতে নেই যার জন্য এই চোখে অনুভূতির জোয়ার বয়ে যাবে, পাংশুরের চেহারাতে কিছু আবেগের জাগ্রত হবে, ভেবে পায় না ঈশানী। অগত্যা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল নির্দয় লোকটার দিক থেকে। তবে চোখ সরাতে গিয়ে ওর দৃষ্টি আটকালো এরিসের গলার কাছে নীল হয়ে যাওয়া ক্ষতস্থানে। ফর্সা কণ্ঠনালীতে দগদগে হয়ে যাওয়া বিভৎস ক্ষতটা চোখে লাগছে খুব। দেখে মনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে, কিছুতে কামড়াচ্ছে মনে হয়। ক্ষতস্থানটা কিয়তক্ষণ পরক করে ঋণঋণে আওয়াজে আগ বাড়িয়ে শুধালো ঈশানী, আপনার গলায় কি হয়েছে? ঈশানীর কথায় ভোম কাটে এরিসের। এক হাতে গিয়ার চেপে ধরে অজ্ঞাত ভঙ্গিমায় অন্য হাতটা নিয়ে রাখে গলার ক্ষতস্থানে। কয়েক মুহূর্তটা সেখানেই নির্বিঘ্নে হাত বুলিয়ে তপ্তস্বরে জবাব দেয়, দেখতেই পাচ্ছ ব্যথা লেগেছে। দেখে মনে হচ্ছে বোঝো কামড়েছে। মুখ ফসকে বাক্যটা বের হতে না হতেই ঈশ্বর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এরিস। এরিসের ধূসর চোখের গহ্বরে লুকায়িত কঠোর নিষেধাজ্ঞা, যা দেখে আবারও চুপসে গেল ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে চোখ সরিয়ে নিল আড়ষ্টতায়। ভীত মেয়েটার পানে নিষ্প্রভ দৃষ্টি স্থির রেখে হাসকি স্বরে বলে ওঠে এরিস, মনে হচ্ছে কি হয়েছে সেটা জানার খুব আগ্রহ তোমার? তড়াক করে চোখ তুলে চাইল ঈশানী। এরিসের কথায় ঘোর অসম্মতি জানিয়ে বলল, মোটেই না, ক্ষতটা চোখে লাগছে, মলম লাগাননি তাই জানতে চেয়েছি। ঈশোর দিক থেকে চোখ সরিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হাসল ইরিস। পরক্ষণে ঠোঁটের হাসি মিলিয়ে গেল চিরাচরিত গাম্ভীর্যের আড়ালে। আকাশপথের গন্তব্য ধরে এগোতে এগোতে অস্পষ্টে বলে উঠল এরিস,
সব ক্ষতই পীড়াদায়ক নয়, কিছু কিছু ক্ষত সুখের চিহ্নও বহন করে। এটা বোধহয় তেমনই এক সুখকর ক্ষত, তাই মলম লাগানোর প্রয়োজন বোধ করিনি। এরিসের কথার মাথামুন্ডু বুঝতে না পেরে নিঃশব্দে ঠোঁট উল্টালো ঈশানী। অতঃপর দৃষ্টি বাড়িয়ে চাইল তুষার আচ্ছাদিত শ্বেতকায় জঙ্গলের পানে। নৈশব্দে বরফে ঢাকা পাতাবিহীন নিস্তব্ধ জঙ্গলটাকে মৃত লাগছে। তবুও সেদিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ঈশানী। মনে মনে নিজেকেই নিজে আশ্বস্ত করে বলে, এতক্ষণে বোধহয় পেন্ট হাউসের কাছাকাছি চলে এসেছে হেলিকপ্টারটা। গভীর রাত, চারিদিকে কম্বল ছড়ানো শীতল ঘুমের আয়োজন। ঝিঝি পোকার অহর্নিশ গুঞ্জনে মাথা ধরে আসার উপক্রম। সেই সন্ধ্যা থেকে লাউঞ্জে বসে অপেক্ষারত ফ্লোরা। ঈশানী চিন্তায় ধরে আছে মাথাটা, কিছুতেই ঘুম আসছে না। মাফিয়াদের নৃশংসতা সম্বন্ধে বেশ ভালোই ধারণা রয়েছে ফ্লোরার। সহসা চিন্তার প্লাবনে ভেসে যাচ্ছে মস্তিষ্ক। ঠিক এমন সময় ধীরগতিতে পা টেনে টেনে পেন্ট হাউসে প্রবেশ করে তুষার। ওকে আহত লাগছে, হাঁটুর কাছটায় অনেকটা জায়গা ধরে রক্তক্ষরণ হচ্ছে। চওড়া কপালে অবস্থার আরও বেগতিক, সেখানে আঘাত নীল বর্ণ সুস্পষ্ট। বাম পাশের চোখটা ফুলে ঢোল হয়ে আছে। অযাচিত পদচারণার শব্দে সচকিত হয়ে চোখ ঘোরায় ফ্লোরা। তখনই দেখতে পায় হিমালয়ের মতো শক্তপোক্ত মানবের ভঙ্গুর মুখাবয়ব। তুষারের এমন নাজেহাল অবস্থা দেখে হৃদয়টা ছ্যাঁত করে ওঠে ফ্লোরার। তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে দুহাতে সামলায় মেয়েটা। লম্বা চওড়া পেটানো শরীরের অধিকারী তুষারের এক বাহু আঁকড়ে ধরতে বড্ড বেগ পোহাতে হলো শীর্ণকায় ফ্লোরার। তবুও মুমর্ষ শরীরটাকে টেনে টুনে নিয়ে এসে বসালো কাউচে। শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হলেও ভেতরে তির্যক মূর্তিমান সত্তার পরিবর্তন ঘটেনি মোটেও। আর না তো হৃদয়ের কোণে জড়ো হয়েছে বিন্দু পরিমাণ শঙ্কা। তুষারকে আধশোয়া করে বসিয়ে দিয়ে ওর ঘাড়ের কাছে কুশন টেনে দিল ফ্লোরা। নিজ হাতে বুটগুলো খুলে একজোড়া স্বস্তিদায়ক স্লিপার এনে পরিয়ে দিল পায়ে। অতঃপর তাড়াহুড়ো করে কুসুম গরম পানি আর ফার্স্ট এড নিয়ে বসল তুষারের ক্ষত সারাতে। এই সবগুলো কাজ বিনা বাক্যে করে গেল ফ্লোরা। মুখ ফুটে একটা কথাও জিজ্ঞেস করলো না তুষারকে, আর না তো একবারের জন্য চোখ তুলে চাইল ওর মুখের পানে। ফ্লোরার এহেন মন্থর নিশ্চুপ অভিব্যক্তি ভাবালো তুষারকে। সহসা একবারই প্রশ্ন ছুড়ল তুষার। গলার মাঝে কৃত্রিম গাম্ভীর্যতা ধরে রেখে বলল, সেদিন বকেছিলাম বলে এখনো রাগ করে আছো? তুষারের কথার পাশে চট করে ওর মুখের পানে দৃষ্টিপাত করে ফ্লোরা। মোহবৃষ্টির ন্যায় ব্যাকুল চোখে লোকটাকে পরখ করে বলে, একটা প্রশ্ন করব? ফ্লোরার শুকনো মুখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। সামান্য হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলে, ইউ ক্যান। আপনি কি সত্যি আমায় কোনো মাফিয়ার কাছে বিয়ে দিয়ে দিবেন? ফের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তুষারের প্রশস্ত বুক চিরে। সামনে হাঁটু ভাঁজ করে বসে থাকা সুন্দরী রুশ মেয়েটাকে নিষ্প্রভ চোখে পরখ করে তুষার বলে, তোমার জন্য যেটা ভালো হবে সেটাই করবো আমি ফ্লোরা। এরিসের মতো সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া বস খুঁজে নিয়ে আসবো আমি। ইভেন তোমার সুখের জন্য যা করতে হয় তাই করব। আপনি নিজেও তো মাফিয়া। হাতের কাজ অব্যাহত রেখে প্রশ্ন ছড়ে ফ্লোরা। ওর এহেন প্রশ্নে সরল কপালে ভাঁজ টানল তুষার। এটুকুতেই মাস্টার মাইন্ড খ্যাত তুষারের বুঝতে বাকি নেই ফ্লোরার ভেতরের লালিত সুপ্ত অনুভূতির কথা। তবে তুষার তো এসব ভাবে না, কোনোদিন ভাবতে চায়ও না। নিজের গন্তব্যহীন অনিশ্চিত জীবন নিয়ে কাউকে যোগ করার মতো সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অগত্যা সরল মেয়েটার কথার পাশে চোয়াল শক্ত করে ফেলে তুষার কঠিন স্বরে জবাব দিল, আমি কোনো মাফিয়া বস নয় ফ্লোরা, আমি গ্যাংস্টার। অতর্কিত অপমানে নীল হয়ে গেল ফ্লোরার ধবধবে ভরসা ত্বক। গলার মাঝে দলা পাকানো কান্নার বাঁধ। জিভটা তেতো লাগছে ভীষণ। চাইলেও কথা বলার মতো আর শব্দ অবশিষ্ট নেই ওর দিশেহারা মস্তিষ্কে। সহসা মাথা নুইয়ে চুপচাপ হাতের কাজ চালায় মেয়েটা। দুজনের মাঝে অসহনীয় নীরবতা বিরাজমান। অনেকক্ষণ ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করেও ভেতরের অস্বস্তিটা কিছুতেই দমিয়ে রাখতে পারল না তুষার। অগত্যা ড্রেসিং করার মাঝপথে উঠে দাঁড়ালো সে। ধীর কদমে ফ্লোরাকে ছাড়িয়ে সামনে এগোতে এগোতে নীরস্বরে বলল, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঈশানীকে নিয়ে চিন্তার কিছু নেই, ও ঠিক আছে। আরও একবার বক্ষপিঞ্জরে কিঞ্চিত সাহস সঞ্চার করে পেছন থেকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলো ফ্লোরা, আপনি কি কোনোদিন কাউকে ভালোবাসবেন না তুষার? আর বিয়েও করবেন না? না। থমকে দাঁড়িয়ে স্পষ্ট আওয়াজে জবাব দিল তুষার। হতবিহ্বল মেয়েটার দিকে না তাকিয়ে গমগমে আওয়াজে বলে উঠল ফের, মাফিয়ারা কখনো কাউকে ভালোবাসে না, যদিও বা মনের দ্বন্দ্বে হেরে গিয়ে বেঁচে ফেলে তাও আগলে রাখতে পারে না। কে বলেছে পারে না? আমার বাবা মা তো ভালোবেসেই বিয়ে করেছিল।
তুষারের যুক্তিতে ঘোর আপত্তি জানিয়ে প্রত্যুত্তর করল ফ্লোরা। তাদের শেষ পরিণতি নিশ্চিত তোমার অজানা নয়। তৎক্ষণাৎ সর্বশেষ আঘাত হেরে নাজুক মেয়েটাকে পুরোপুরি দাবিয়ে দিতে বিষাক্ত তীরের ফলার মতো বাক্য নিক্ষেপ করে তুষার। এরপর আর কণ্ঠনালী ভেদ করে কোনরূপ শব্দ উচ্চারণ করার সাহস পেল না ফ্লোরা। ভাঙা মনের সুপ্ত ব্যথাগুলো আলগোছে লুকিয়ে বিনা বাক্যে যেতে দিল তুষারকে। সত্যিই তো, অনিশ্চিত মরীচিকার মতো অন্ধকার জীবনের পিছুটান হটিয়ে রংধনুর মতো প্রণয়ের প্লাবনে গা ভাসানো কি এতটাই সহজ? আমি এই লাস্টের লাইনগুলোর মাঝে আমার মাথার ওপর দিয়ে গেল, এর মানে আমি বুঝতেই পারলাম না। আজকের পর্বটা এখান অবধিই রাখলাম, পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।